এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সঞ্জীব। আপনারা সকলেই জানেন সন্ধ্যে 7টা মানেই এক্সপ্রেস অনলাইন। আমরা কথা বলে থাকি বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন রাজনৈতিক, বিভিন্ন ধার্মিক, এবং আমরা বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে কথা বলে থাকি এবং আমাদের সঙ্গে অতিথি থাকে। সুতরাং আজকে আমাদের যে বিষয়টা আছে সেটা একটু অন্যরকম বিষয়। সেটা হয়তো আমরা দুর্গাপুর শহরকে নিয়ে একটা অন্যরকম বার্তা দেব বলে ঠিক করেছি, এবং আমার সঙ্গে যে আমাদের বিশিষ্ট প্রতিনিধি আছেন, রণদা আছেন, রণদাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে বসার জন্য। রণদা, তো আমরা রণদাকে নিয়ে শুরু করব, কিন্তু তার আগে শুরু করব কিছু কথা দিয়ে। কথাটা কিছু এরকম: 60-এর দশক, দুর্গাপুর শিল্পনগরীর স্বর্ণযুগ, তৈরি হলো টাউনশিপ, কাজ পেল অসংখ্য কর্মী, গড়ে উঠল আবাসন। দেশের নানান মানুষ নানান প্রান্ত থেকে দুর্গাপুর শহরে এলো। তাদের একটাই ভাবনা ছিল যে তারা দুর্গাপুর শহরে, শিল্পাঞ্চল শহরে আসবেন এবং কাজ করবেন এবং ভালোভাবে জীবনযাপন করবেন। উদ্দেশ্য একটাই ছিল, কিন্তু সেটা হলো না। কোথাও না কোথাও আশ্বাস পেয়েছিল যে শিল্পনগরীতে কলকারখানা তৈরি হবে, কিন্তু কোথাও সেটা থমকে দাঁড়ালো। মানুষরা বেরোতে শুরু করলো নিরাশ হয়ে। তো এটাই আজকে আমাদের টপিক। আজকে আমাদের টপিক থমকে শিল্পনগরীর উন্নয়ন। এটা আজকে আমাদের টপিক। আমরা এটা নিয়ে কথা বলবো রণদার সাথে। তার আগে রণদাকে বলবো, রণদা কেমন আছেন বলুন আপনি। ভালো আছি। আচ্ছা, কেমন যাচ্ছে? মানে এই তো গরম, তারপরে হঠাৎ করে বৃষ্টি, একদম মিলিয়ে মিশে একাকার, কি চলছে? না, গরমটা থেকে একটু এই বৃষ্টিটা হলো বলে একটু মানুষ স্বস্তি পেয়েছে কদিন ধরে। প্রচণ্ড গরম কয়েকদিন, মোটামুটি এখন ঠান্ডা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, বেশ ভালোই লাগলো। তো টপিক যেটা হচ্ছে, রণদা তোমাকে একটা ছোট্ট প্রশ্ন যেটা মাথায় এখন এই মুহূর্তে আসছে, তোমাকে প্রথমে করছি। 2022-এ মেয়াদ ফুরিয়েছিল, ঠিক আছে? তারপর থেকে কোনো নির্বাচন দেখা যায়নি দুর্গাপুর শহরে। এই বিষয়ে তুমি কি বলতে চাইবে? পৌর নিগমে দেখা যায়নি। হ্যাঁ, পৌরসভার নির্বাচনটা হয়নি, এটা বিরোধী পক্ষের দাবি ছিল। সিপিএম, কংগ্রেস, বিজেপি তারা বারবার এটা নিয়ে আন্দোলন করেছে, বেশ কয়েকবারই, কিন্তু এখনো হয়নি। মাঝে একবার মুখ্যমন্ত্রী বলেছিল যে ভোট চলছে 5 জনের প্রতিনিধি যারা রয়েছে, পরিচালনা সমিতি, টোটাল পৌরসভাটা চালাচ্ছে যারা, তাদেরকে অপদার্থও বলেছিল কোনো মঞ্চ থেকে করবে। তো সেটা এখনও চলে যাচ্ছে। তো জানি না কেন ভোট হলো না। এরপরে এর ফলে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মানুষ অভিযোগ করে আমাদের এখানে এই পরিষেবাগুলো পাচ্ছি না। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে আসে। কিন্তু আরেক দিকেও লক্ষ্য করে দেখালে কিছু জায়গায় উন্নয়ন হয়েছে, রাস্তা, ড্রেনেজ সিস্টেম, এগুলো হচ্ছে, কিন্তু মাঝে মাঝেও দেখা যায় অভিযোগের একটা। আমার কিন্তু রণদা মনে হচ্ছে কোথাও না কোথাও কিন্তু উন্নয়ন থমকে পড়েছে দুর্গাপুর শিল্পাঞ্চল। না, শিল্পাঞ্চলের উন্নয়ন বলতে আমি রাস্তাঘাট বা কোথাও ড্রেন পরিষ্কার বা এটা উন্নয়ন বলবো না আমি। কেন, দুর্গাপুর আগে শিল্পনগরী, এটা ছিল মানুষের বিধানচন্দ্র, ডক্টর বিধানচন্দ্র আগের শিল্পনগরী। এই শিল্পনগরীতে তখন বিওজিএল, এমএমসি, ফার্টিলাইজার, বহু কারখানা ছিল, বহু মানুষ আসা যাওয়া করতো অন্য রাজ্য থেকেও। তো আগে এটাকে বলতো মিনি ভারত, দুর্গাপুরটাকে বলতো মিনি ভারত। কিন্তু এখন সেটা অনেক দিন হয়ে গেল, অনেক বছর, কয়েক বছর হয়ে গেল,
বহু কারখানা বন্ধ হয়ে গেছে। মেন হচ্ছে ফার্টিলাইজার, এফসিআইয়ের মতন, যেটা অন্য স্টেটে খুললো, আমাদের এখানে আর খুলতে পারলো না। নতুন করে আর তালা খুললো না এফসিআইয়ের। কারণটা এখন রাজনৈতিক হতে পারে, আর একটাও হতে পারে। এরপরে এমএমসি কারখানা বন্ধ হয়ে গেল, বিএজিএল তো বন্ধই হয়ে গেল সব টোটালি। দেখুন এই কারখানাগুলো কিন্তু চালু হওয়ার একটা আশ্বাস দিয়েছিলেন কোথাও না কোথাও অনেক লোক। এই কারখানাগুলোর ওপরে তাকিয়ে তারা ভেবেছিল যে আমরা এখানে চাকরি পাবো, কিন্তু দেখা গেল যে শুরু হওয়ার পথেই সেটা বন্ধ হয়ে গেল। ভোট হবার আগে, ভোটে লোকসভা বিধানসভা আসার আগে এগুলো প্রতিশ্রুতি অনেক রাজনৈতিক দলের নেতারাই দিয়ে থাকে। এমএমসিটাও খুলে যাবে বলেছিল, ফার্টিলাইজারও কোনোটাই খুলেনি। এরপরে তো এই সবগুলো তো আছেই, প্রতিশ্রুতিগুলো আছে। তো মাঝে দিল্লি থেকেও অনেক সাংসদরা এসেছিলেন, এখানে মন্ত্রী এসেছিলেন বিজেপি যখন গত লোকসভায় নির্বাচনে, তারাও বলেছিল যে এখানে বন্ধ কারখানা, আমরা জিজ্ঞেস করেছিলাম যে 200 বন্ধ কারখানা খোল যায়গা। সে কোনোটাই প্রতিশ্রুতি সব মুখে বলে দেয়, কিন্তু কোনো লাভ হয় না। এক সময় এখানে কারখানা বন্ধ হওয়ার পর বাম আমলে দেখেছিলাম কিছু ছোট ছোট শিল্প, এখানে অনেকগুলো, এই কাকসা, দুর্গাপুর শিল্প তালুকে প্রচুর কারখানা হয়েছিল। সেগুলো এখন তো অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। কিছু ব্যাংক তারা নোটিশ দিয়ে দিয়েছে তাদের টাকা পয়সা বাকি। তো শ্রমিক এই দুর্গাপুর শিল্পাঞ্চলে যেটা মেন আর কি, শ্রমিকের উপরেই চলে। আসানসোল, দুর্গাপুর টোটাল ইন্ডাস্ট্রিয়াল বেল্টটাই টোটাল শ্রমিকের। এখানে চাকরি বেশিরভাগটাই শ্রমিকদের বলে, অন্য সেক্টরে চাকরি বা রেল বা ইন্ডিয়ান অয়েল বা অন্য, কিন্তু মেন হচ্ছে ইন্ডাস্ট্রিটা। তো সেই ইন্ডাস্ট্রি বন্ধের মুখে পড়ে বহু ইন্ডাস্ট্রি এখন এখানে মানুষ, ছেলেরা বেকার, বহু বেকার, এবং অন্য অন্য রাজ্যে চলে যাচ্ছে। আমি বলবো যে সারা ভারতবর্ষের কাজের হার খুবই কম, রাজ্যে চলে যাচ্ছে বলেই অন্য রাজ্যে, তার মানে সেখানে বিরাট টাকার একটা মাইনাস চাকরি পাচ্ছে সেটা নয়। কিন্তু আমার দুর্গাপুর, পশ্চিমবাংলায় দুর্গাপুরে আজকে শিল্পনগরীটা কোন জায়গায় চলে গেল, হাহাকার একটা কাজের। এখানে দেখা যায় প্রতিদিন মানুষ আসছে সিকিউরিটি গার্ডের কাজ করবে, সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, কোনো কাজ নেই, একটা সিকিউরিটি গার্ডের কাজ, তার বায়োডাটা জমা দিচ্ছে। এটা তো হওয়ার কথা ছিল না। দুর্গাপুরে আমি জানি না বর্তমান সরকারও যারা রয়েছেন, শুধু পানাগড়ে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব হয়েছে, ওখানে কতটা মানুষ, কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে। কিন্তু আমাদের এই দুর্গাপুরে আগে যা ছিল তার থেকে অনেকটাই নেমে গেছে, মানে শিল্পে হয়নি নতুন করে এই সরকারে আসার সময়। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি বলবো যে কেন্দ্রীয় ভোট না হওয়ার কারণে কি কেন্দ্রীয় ওই ফান্ডে কি কোনো রকমের অসুবিধা দেখা দিয়েছে? ফান্ডের ব্যাপারটা এই যে এটা একটা মাঝে কথা উঠেছিল যে কেন্দ্রীয় ফান্ড আসছে না, পৌরসভা নিগমের টাকা বন্ধ করেছে না, এটা আমাদের কাছে সেরকম কিছু তথ্য আমার কাছেও নেই। অনেকে হয়তো এটারই খবর করেছে, না সেটা অন্য জিনিস। যে নগর নিগম খুব বেশি হলে একটা রাস্তাঘাট, লাইট, নগর নিগম তো ইন্ডাস্ট্রি করতে পারবে না, ইন্ডাস্ট্রি আনতে হবে রাজ্য সরকারকে। বিভিন্ন যে শিল্পপতির আনবে তা সেটা রাজ্য সরকারে। এটা এখানে পৌরসভার উন্নয়নের জন্য রাস্তাঘাট করতে পারে, জল সিস্টেম। পরের প্রশ্ন কিন্তু ঠিক এটাই ছিল যে রাস্তাঘাট, ড্রেনের অসুবিধা, রাস্তার অসুবিধা, গাছ আছে বলে রাস্তা তৈরি করা যাচ্ছে না, এইগুলো নিয়ে আপনি কি বলতে চাইবেন, মানে কি বক্তব্য? না, গাছ কাটা নিয়ে, যেমন একটা সিটি সেন্টারে সার্ভিস রোড থাকার পাশে অনেকে বলেছিল, তাও একটা রাস্তা বড় করার জন্য অনেক গাছ কাটা গেল, 40 বছর 50 বছরের গাছ। কিন্তু গাছ কাটার পরেও কিছু গাছ লাগানো দরকার আছে, এবং আবার গাছ কাটতে হবে রাস্তা না সম্প্রসারণ হলে। কিন্তু সেগুলো এখন একটা জায়গায় গিয়ে থমকে আছে। বিভিন্ন জায়গায় এখন যেটা মানুষের অভিযোগ আসছে যে রাস্তা করা বলে রাস্তা কাটা হয়েছে, গাছ কাটা হয়েছে, কিন্তু রাস্তা এখনও হলো না। অনেক জায়গায় গর্ত হয়ে আছে, জল জমে আছে। আমি অনেক সময় দেখেছি কেউ হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে পড়েও গেছে, যেহেতু উঁচু নিচু অনেকটা। তো এইটা একটা সময় লাগছে, এখন জানি না কেন লাগছে, কত টাইম লাগবে। কিন্তু রাস্তা এখনও কিছু রাস্তা বিধাননগরের খুব ভাঙা রাস্তা আছে, এভিএল রোডটা প্রচণ্ড ভাঙা, এরকম আছে। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যেগুলো রাস্তা এরিয়ার, সেগুলো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট করছে, তারা এখন দেখাই যাচ্ছে। এখন রাস্তা টোটাল মিলিয়ে যে উন্নয়নটা দুর্গাপুরে যে গ্রিন সিটি করার জন্য, গ্রিন সিটি যদি করতে গেলে তো অনেকগুলো
দিক তাদের পাস করে আসতে হয়, কতগুলো ধাপ আছে, সেগুলো না পেরিয়ে এলে গ্রিন সিটি করা যায় না। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে দুর্গাপুর শহরে কিন্তু জমি জটের জন্যই কিন্তু অনেকটা যেটা দেখছি আমরা অসুবিধা হয়েছে বলেই কিন্তু শোনা যাচ্ছে না। এই পরিস্থিতিতে তুমি কি বলতে চাইছো, জমি জটের বিষয়? দুর্গাপুরে জমি জটের ব্যাপারটা হচ্ছে, জমি নিয়ে এখানে একটা বলবো, এখানে অ্যাকচুয়ালি এটা ফরেস্ট বেল্ট, প্রচুরটাই বেশিরভাগটাই ফরেস্ট ছিল। আমরা যেখানে বসে আছি এগুলো ফরেস্টে জঙ্গলের ছিল আগে, যে জঙ্গল এলাকা, ফরেস্ট এলাকায় এখানে এই দাগে থেকে অন্য দাগ, কোন দাগে কোনটা ঢুকে গেছে, কিছু ফরেস্টের জায়গা, কিছু মালিকানা জায়গা। তো এইরকম দুর্গাপুরে বিভিন্ন জায়গা কেস চলছে, সেই জায়গা কিছু, যেমন গান্ধীমোড়ে একটা দেখা যাচ্ছে, রিকল পার্কের কাছে বিরাট একটা জঙ্গল জায়গা, কেউ বলছে, বর্ধমানের লোকেরা বলছে আমাদের জায়গা, কেউ ডিএসপি বলছে আমাদের জায়গা, রাজ্য সরকার বলছে আমাদের, এটা নিয়ে কেসও চলেছে, কার জায়গা এখনও ঠিক হল না, সেখানে একটা কিছু হতে পারতো। এরকম অনেক জায়গা রয়েছে এখানের ভৌগোলিক অবস্থানটা এমন দুর্গাপুরের যে জমি জট তো লেগেই থাকছে, এবং সেটা নিয়ে একটা জমির কেস এগুলো ঠিকভাবে ফাইল হয়ে সেটা সিদ্ধান্ত কোর্ট নিতে সেটা সময় লেগে যায়। সেই সময়ের জন্য দেখা যাচ্ছে এখন বহু কিছু উন্নয়নের কাজ হলো সেটা থমকে যাচ্ছে। এটা একটা তো দিক আছেই দুর্গাপুরে। তো এটা জানি না কবে কাটিয়ে উঠবে। দুর্গাপুরের বহু জায়গা এরকম রয়েছে যেগুলোর ক্ষেত্রে এগুলো হচ্ছে, তার এগুলো নিয়ে কোর্টে মামলাও হয়েছে। আর একটা দিক হচ্ছে দুর্গাপুর এখন দরকার, দুর্গাপুরে শিল্প তালুকে যেগুলো ইন্ডাস্ট্রিয়াল বেল্টের জায়গাগুলো, যে মানে ইন্ডাস্ট্রি করার জন্য জায়গা, যেমন অঙ্গদপুরের ওই দিকটা আছে, এইদিকে দুর্গাপুর স্টেশনের দিকে আছে, সেসব জায়গায় অনেক তো বন্ধ কারখানা হয়ে গেছে। সেই বন্ধ কারখানাগুলো আর ফিরে বা দাঁড়াচ্ছে না, মানে কেউ ইনভেস্ট করতে চাইছে না। কেন ইনভেস্ট করতে চাইছে না সেটাও বোঝা যাচ্ছে না, এবং এটা রাজনীতিক জন্য কি অনেকে হয়তো বলছে না রাজনীতির। ঠিক আছে, আমি বলতে চাইছি কি বলতো রণবদা, যে অনেক প্রকল্প কিন্তু বন্ধ হয়ে গেছে, যেমন পথশ্রী প্রকল্প বলে একটা প্রকল্প ছিল। তোমার কি মনে হয়, মানে এই পথজটের জন্য কি প্রকল্পগুলো কি বন্ধ হয়ে যাচ্ছে, মানে চালু হতে পারছে না, কি মার বলছো? না, পথশ্রী তো পথের তো একটা মেন তো যোগাযোগ ব্যবস্থাটা তো হাতিয়ার, মেন ইন্ডাস্ট্রি করতে গেলে রাস্তাঘাট মেন দরকার, এবং সেগুলো ইন্ডাস্ট্রিয়াল যেগুলো জায়গাগুলো আছে আমাদের এখানে, সেখানে কিছু কিছু জায়গায় রাস্তা হয়ে গেছে, এখনও অনেকগুলো জায়গায় চলছে কাজ। ড্রেনেজ সিস্টেম এগুলো না থাকলে, এগুলো ইন্ডাস্ট্রি যারা আছে তারা এটা নিয়ে অভিযোগও করেছিল, যারা চেম্বার অফ কমার্সও এটা নিয়ে করেছে, যা ইন্ডাস্ট্রি করতে গেলে যেগুলো দরকার, মেন রাস্তা, বিদ্যুৎ, জল আর ড্রেনেজ সিস্টেমটা, তো সেগুলো এখন চলছে, লাগাতার কাজ চলছে, রাস্তার কাজগুলো দেখলাম আমরা চলছে। কিন্তু আমার সেটা কথা নয়, সেটা তো ছোট ছোট ইন্ডাস্ট্রি, বৃহৎ কোনো ইন্ডাস্ট্রি এখানে আসছে না, কারণটা জানি না। রাজনীতির এই একটা দুপক্ষের মধ্যে যেটা চলছে বেশ কিছুদিনে কয়েক বছর ধরে নির্বাচন হলো না, এটাও একটা হয়তো ইন্ডাস্ট্রি যারা করতে যায় তারাও একটা ভয় পাচ্ছে হয়তো, যে দুর্গাপুরে এখনও তো পৌরসভা নির্বাচন হলো না, তা এই তারপরেও রাজনীতি যদি কোনো ঝামেলায় পড়তে পারি, একটা আতঙ্ক তো কাজ করবেই। হ্যাঁ, তাছাড়া আমরা প্রায় দেখি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে মারা যাচ্ছে। কয়েকদিন আগে কাঁকসাতে একজন শ্রমিক মারা গেল, তাকে বলছে তার যার সেফটি ক্যাপ, সেফটি শু, বেল্ট ছিল না, পড়ে গেছে, মারা গেছে। এই বিষয়ে আমি ফ্যাক্টরি ইন্সপেক্টরের সঙ্গে কথাও বলেছিলাম। অনেক ক্ষেত্রে তারা বলে এটা তো মাস্ট দরকার, এই জন্য একটা কমিটি আছে তারা দেখার, কিন্তু সেই কমিটি ঠিক করবে, দেখবে, কিন্তু সেই কমিটি দেখে কিনা আদৌ জানি না। কিন্তু দেখা যাচ্ছে প্রায় মারা যাচ্ছে, এবং মারা গেলে একটা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। ক্ষতিপূরণই তো আর সমস্যার সমাধান হবে না, 10 লাখ হোক 12 লাখ হোক। তো এইগুলো তো ক্ষতিপূরণ দিলেই যে সমস্যার সমাধান হবে তা নয়। দুর্গাপুর স্টিল প্ল্যান্টেও দেখেছি ঠিকা শ্রমিক মারা গেছে গ্যাস লিক করে। তো এই মনিটরিং করবে কে? তো এই ব্যাপারগুলো তো রয়েছেই, যে অ্যাক্সিডেন্ট কেসগুলো। তো আমি বলবো এখানে যারা নেতৃত্বে আছে তাদের এগুলো ঠিকমতো দেখার। শুধু যে সরকারি একটা ফ্যাক্টরি ইন্সপেক্টর তাই সেই দেখবে, পলিউশনটাও রয়েছে, প্রচণ্ড দূষণ। দুর্গাপুর তো দূষণ দিল্লির পরে হয়ে গেছে, সেটাও দেখার। এখানে পলিউশন দপ্তর আছে। সব দিক দিয়ে যে দুর্গাপুরের পরিস্থিতিটা যে খুব ভালো আমি সেটা বলবো না। একদমই তাই। আমি নেক্সট প্রশ্নতে যাব। দুর্গাপুর শহরকে কিন্তু শিল্পাঞ্চল শহর বলা হয়, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে কোথাও না কোথাও সেটা কিন্তু একটা
এডুকেশন হবে পরিণত হয়েছে, বাইরে থেকে ছেলেমেয়েরা আসছে এখানে পড়াশোনা করছে, মানে কি বলতে যাবেন? এডুকেশন হাব আজকে তো একটা দেখলাম নিটের পরীক্ষা হচ্ছিল, আমি জিজ্ঞেস করছিলাম কয়েকজনকে, বলো মালদা থেকে, কেউ বলো মুর্শিদাবাদ থেকে এখানে পরীক্ষা দিচ্ছে এই জন্যই যে এখানে তারা বিভিন্ন যে প্রাইভেট টিউটারগুলো রয়েছে যেখানে ইয়েগুলো খোলা হয়েছে, তাদের কাছে টিচিং নেয়, পয়সা টাকা বিনিময়ে এখানে পড়াশোনার জন্যই, ভালো পড়াশোনার জন্য মোট কথা দুর্গাপুরে আসছে, এডুকেশন হাব বলছে। হ্যাঁ, আরেকদিকে মেডিকেলও, কিন্তু দেখতে গেলে তারা পড়াশোনা করছে ঠিকই, এবারে চাকরির ব্যাপারটা জানি না কি হবে দুর্গাপুরে কোথায়। এই তো ইন্ডাস্ট্রি দুটো বড়, একটা হয়তো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, আর একটা খুব বেশি অ্যালো স্টিল। এখানে তো লোক সংখ্যা এমনি সেন্ট্রাল গভর্নমেন্ট এখন আর রিক্রুট করছে না, কমিয়ে দিয়েছে অনেকটাই, মানে 8,000 বোধহয় দাঁড়িয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, অ্যালো স্টিল বোধহয় 400 বোধহয় দাঁড়িয়েছে, আর বাকি তো সব কন্ট্রাকচুয়াল লেবারই চলছে। তো মানে কারণ কি, মানে এটা এরকম ভাবে নিচের দিকে নেমে আসছে কেন? এটা তো উন্নতির দিকে যাওয়া, লাভ করছে, যে কারখানাগুলো লাভ করবে সেটা নয়, লাভ করছে। অ্যালো স্টিল প্ল্যান্ট তো মাঝে বন্ধ হয়ে যাবে বলে একটা ঘোষণা হয়ে যাবে বলে, কিন্তু সব রাজনৈতিক দল সেটা নিয়ে বিক্ষোভ আন্দোলন করে সেটা একটা জায়গায় এসছে। মানে দেখা যাচ্ছে শিল্প নগরীকে কিন্তু শিল্পের শহরই বলা হয়, ঠিক আছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে আলটিমেটলি শিল্পটাই কোথাও না কোথাও হারিয়ে যেতে বসেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে মেন হচ্ছে শুধু দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা অ্যালো স্টিল প্ল্যান্ট বা কলিয়াড়ির এই কয়েকটা জায়গায় নিয়ে এখানে যে শ্রমিক ছিল আগে 30-35 হাজার দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এখন নেই। এই শ্রমিকটা নেই, তাদের এখন নিয়ম হয়ে গেছে, যেটা আমি স্টিল মিনিস্টারের সঙ্গে কথা বলেছিলাম যে এখন বেশি ম্যান পাওয়ার লাগছে না, এখন যেসব বেরিয়েছে মেশিনারি তাতে কম মানুষ দিয়ে বেশি জিনিস উৎপাদন হচ্ছে, সেটাও একটা ফ্যাক্টর। হ্যাঁ, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছে, কিন্তু সেক্ষেত্রেও আবার তাহলে শ্রমিকরা কি করবে, যারা বেকার তারা কি করবে? তাদের তো অন্য পথ, তাহলে কুটির শিল্প দরকার। রাজ্যে কুটির শিল্প এক জায়গায় ছিল আমাদের রাজ্যে এক সময়, এখন কুটির শিল্পও নেই, সেটাও দরকার ছিল, তাহলেও কিছুটা একটু সমস্যার সমাধান হতো, সেটাও কেন হচ্ছে না। তো সে সব মিশিয়ে বলা যায় যে দুর্গাপুর বেকারের সংখ্যা প্রচুর। জানি না পরবর্তীকালে কি করবে, তাতে এখানে রাজনীতিবিদ বা সংগঠনগুলো রয়েছে বিভিন্ন, তো এইসব ব্যাপারগুলো তাদের বলবো তারা দেখার জন্য, যারা যেসব সংগঠনগুলো রয়েছে। ঠিক আছে, সেটা দেখতে পেলাম। দেখো 24-এর লোকসভায় নির্বাচনের সময় কিন্তু আমরা দেখেছিলাম যে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল দুর্গাপুর তৃণমূল বিজেপি সংঘর্ষ, ঠিক আছে। তো সেক্ষেত্রে টাউনশিপ এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়ে পড়েছিল। তুমি নিশ্চয়ই জানো, তুমি তো নিজেও টাউনশিপেই থাকো, তো সেক্ষেত্রে তুমি কি বলতে চাও, মানে কি হয়েছিল? এক তো ভোট লুট নিয়ে একটা অভিযোগ ছিল, আগেও দুর্গাপুরে আগের পৌরসভাতেও হয়েছে, যেটা অনেক ওটা নিয়ে কমপ্লেন হয়েছে, ওটা নিয়ে মিটিং মিছিল হয়েছে। তো এইগুলো তো জানি না কেন, এখানে হচ্ছে একটা পাওয়ার ব্যাপার। আমি একটা পাওয়ার পেলে আমার হয়তো কিছু, এখন রাজনীতিটা কোথায় দাঁড়িয়েছে যেন, এখন রাজনীতি আগে করতো মানুষের জন্য, অনেকে, সবার ক্ষেত্রে বলছি না, ভারতের স্বাধীনতা সংগ্রামী যারা করেছে দেশের জন্য করেছে, এখন সেটা দাঁড়িয়ে গেছে রাজনীতিটা নিজের কিছু ইনকাম বা কিছু, মানে এটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। এই যে মারামারি, এটা আমি অন্য রাজ্যে গিয়ে দেখলাম, উড়িষ্যা থেকে ঘুরে এলাম, তাদের বক্তব্য আমরা ভোটে যা হয়, ভোট হয়, যে যা দল করে, কিন্তু আমরা এদিকে যাই না, মানে ঝামেলায় যায় না। কিন্তু আমাদের রাজ্যে প্রায় দেখছি রাজনীতি নিয়ে ঝামেলা। তো এবারে আগামী নির্বাচন, আগামী যে নির্বাচন আসছে 2026-এ, কি বলতে চাই? হ্যাঁ, এই নির্বাচনে সব দলগুলি এখন থেকে নেমে পড়েছে ময়দানে। তো আগামী দিনে যে যে নির্বাচনটা হয়ে গেল পৌরসভায় বলবো, আর দুর্গাপুরের পৌরসভার হিসাবে দেখা গেলে লাস্ট লোকসভার হিসাবে মনে হয় আমার 36টা না 35টাতে বিজেপি এগিয়েছিল বিরোধীরা। এর একটাই কারণ, এখানে রেশারেশিটা তো একটা আছেই, এছাড়া দুর্গাপুর ইন্ডাস্ট্রিটা শ্রমিকের উপরে, মানে কাজের উপরে। এখানে আমরা দেখছি যে আমার পরিচিতি, আমি লিখে দিলে বা বলে দিলে সে কাজ পাবে, অন্যজন পাবে না, বা আমার দলের নয় বা অন্য দলের, সেটা দেখলাম। সেও তো দুর্গাপুরের মানুষ, সে যে দলই করুক,
এখানে বাইরের একটা আমাকে সমীক্ষা দিচ্ছিল যে আপনি গেট পাসগুলো, আপনি সাংবাদিক, আপনি গেট পাসগুলো দেখুন, ভিন রাজ্যের লোক এখানে, ভিন রাজ্যের ভিন জেলার লোক, বেশি করে ভিন জেলার লোক আপনার এখানে গেট পাসে নাম দেখতে পারবেন। এটা কেন হবে? আমাদের দুর্গাপুরের ছেলেমেয়েরা এখানে যারা রয়েছে তারা তো আগে কাজ পাওয়ার অধিকার, কিন্তু এখান থেকে তো গিয়ে সে তো আর বাইরে কাজ পাবে না। বাইরেও যে কাজের বিরাট রয়েছে, রাস্তা খোলা রয়েছে, সেটা নয়। এইটাও একটা বিরাট কারণ। দুর্গাপুরে বারবার আছে, মুখ্যমন্ত্রী এত উন্নয়ন করছে, 40টা না 44টা বোধহয় মূলক উন্নয়নের প্রকল্প রয়েছে, তাহলে কেন দুর্গাপুরে খারাপ রেজাল্ট হচ্ছে বারবার? গত বিধানসভায় একটা সিট হারিয়েছে, লোকসভায় রেজাল্টে দেখা যাচ্ছে পিছিয়ে আছে। কারণ একটাই, এই যে দুর্গাপুরের লোকাল যারা, তারা কাজ পাচ্ছে না, পাচ্ছে সেটা কম কম। আবার একটা অভিযোগ হচ্ছে টাকার বিনিময়ে লোক নেওয়া হচ্ছে, লোক নিয়োগ হচ্ছে। এইগুলো একটা তো এইগুলো একটা তো। আচ্ছা, আপনার ইপিটা খুলে দিন। আচ্ছা, হ্যাঁ বলুন। তো এইটা একটা রয়েছে যে দুর্গাপুরের ছেলেরা কাজ পাচ্ছে কম এবং টাকার বিনিময়ে কাজ, এটা একটা আমাদের কাছে অভিযোগ আসছে। টাকার বিনিময়ে কাজ দিচ্ছে এবং কেউ বলছে আমি যদি বলে দিই তাহলে আমার হয়তো কাজটা থাকবে না। এইগুলো রয়েছে, এইগুলো একটা কারণ রাজনীতিতে যে রেজাল্ট হচ্ছে খারাপের। তারপরে প্রাইভেট কারখানাগুলো তো খুব কম মায়নায়, খুব কম মায়নায়, কেউ বলছে 250 টাকা পায়, কেউ বলছে 300 পায়, কিন্তু সম কাজে সম বেতন যেটা আমরা বলি, সবাই বলে, রাজনীতি নেতারাও বলে থাকেন, তো সেটা পাচ্ছে না। এটাও একটা অভিযোগ আছে এবং বলছে যদি না করতে হয় তুমি চলে যাও, অন্য লোক আছে। এটা কেন হবে? এই বিভিন্ন কারণের জন্য দুর্গাপুরে এখানে একটা রাজনীতির, যখনই ভোট আসে তখন একটা বচসা সৃষ্টি হয়, দুপক্ষের মধ্যে মারামারি হয়। তো এগুলো আমরা দেখেছি। এবং কে কার এলাকা দখল নেবে সেটা নিয়েও একটা ওঠে। কেন এলাকা দখল নিতে পারলে আমি হয়তো কিছু ওখান থেকে ইনকামের রাস্তা আসতে পারে। এই যে ব্যাপারগুলো হয়ে গেছে দুর্গাপুরে, প্রায় আমরা দেখছি যখনই কিছু নির্বাচন আসে এখানে বচসার মধ্যে একটা ঝামেলা রাজনীতি। তুমি কি মনে করছো, মানে এইবারের নির্বাচনও কি ঠিক সেই ব্যাপারটাই হবে, হিংসা হানাহানি, মানে কিভাবে? হ্যাঁ, আমার যদি এটা তো যদি এখন থেকে আমি জানি না, পুরো নেতৃত্ব না ঠিক করে, এখনই তো যারা মানে জানতে পারলাম যে বোধহয় জেলা সভাপতি ওদের শ্রমিক সংগঠনে চেঞ্জ হতে পারে, জানি না কোন কি হতে পারে। তো এই যে আমার পাওয়ার পেলাম থাকবে না, অন্যজনের পাওয়ারে থাকবে, আবার যারা চলে গেল তারা হয়তো একটা মেনে নিতে পারলো না বলে হয়তো নিজেদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ হয়ে যেতে পারে, এটাও হয় কখনো কখনো, আমরা দেখেছি, সব ক্ষেত্রে নয়। আবার এখানে বিরোধী দল হচ্ছে বিজেপি এবং সিপিএম বা কংগ্রেস, তারাও এটা নিয়ে আন্দোলনে নামবে যে কাজের সমকাজে সমবেতন পাচ্ছে না এবং শ্রমিকরা তাদের কাজ পাচ্ছে না, বাইরের লোক পাচ্ছে টাকার, এগুলো তো রয়েছে। এটা নিয়ে একটা হবেই। তো আগামী নির্বাচনে যে সুস্থভাবে যে হবে, আমার তো মনে হয় না, যদি এখন থেকে সঠিক পথে না যায় এটা চলেই যাবে। কারণ আগামী দিনও দেখেছি, আর আসছে গত যে নির্বাচনগুলো দেখেছি, আগামী দিনও সেটা হয়তো আসবে আবার। কিন্তু রণদা, আমি বলতে যাবো, কিছুদিন আগে আমাদের দুর্গাপুরে এই চণ্ডীদাসে, তোমাকে মানে আগেও একবার বললাম, আবারও বলছি, বিজেপির বেশ হিন্দুত্ব নিয়ে কিছু ব্যানার নিয়ে একটা পরিস্থিতি, উদ্বেগ ঘটনা ঘটেছিল। তো সেক্ষেত্রে তুমি কি বলবে, মানে কেন এইভাবেই ভোটের আগে ব্যানার লাগিয়ে হিন্দুত্বর নাম দিয়ে নানান পরিস্থিতি ঘটছে, কি বলবে? না, জাতি নিয়ে তো একটা রাজনীতি চলছেই, হিন্দুত্বটাকে কেন সবকিছুতে বর্ণ রং এগুলোকে কেন ব্যবহার করা হচ্ছে? এটা তো করা উচিত নয়। যেগুলো সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটে গেল, মুর্শিদাবাদ, এই পেহেলগাঁও, কাশ্মীরে, মানে এরকমটা কিন্তু তৃণমূল বলছে, মানে বিজেপির এই কাজটা দেখে তৃণমূল এই বক্তব্যটা ফেলেছে, এরকমটা শুনতে পেয়েছি আমরা। এটা জিজ্ঞেস করবো কি বলতে হবে। না, এটা তো বলবে, যেহেতু একটা শ্রেণীর মানুষের মার খেয়েছে বা তারা মারা গেছে, তো আর একটা দল তারা নির্বাচনে বা সেটা নির্বাচনকে সামনে নির্বাচনকে কেন্দ্র করে সেটা নিয়ে তো মিটিং মিছিল করবেই, সেটা ভোট পেতেই হোক বা অন্য কিছুই হোক। কিন্তু একটা কথা, যে এই একটা সম্প্রদায়কে কেন পেহেলগাঁও যেটা করা হলো বা মুর্শিদাবাদও করা হলো, এটাও ঠিক নয়। এটা যে শুধু আমি বিজেপি বলছে যে ঠিক করেনি, কিন্তু অনেক রুলিং পার্টিরও বলেছে অনেকে যে এটা ঠিক করেনি।
এবং সেটা আবার এটাও বলছি যে মুসলিম সম্প্রদায়, যেটা সংখ্যালঘু বলছি আমরা, এরা কিন্তু সবাই কিন্তু এরকম নয়। তারা অনেকেই চাইছে যে আজকে পাহেলগাঁওর ঘটনা নিয়ে, কাশ্মীরের ঘটনা নিয়ে তারা প্রতিবাদ করছে, আমাদের ভারতের মুসলিমরাও প্রতিবাদ করছে। কেন সবাই তো চায় না যেভাবে মানুষের মৃত্যু হচ্ছে তার ক্ষতি, তো সেই এলাকার ক্ষতি। এই যে আজকে কাশ্মীরে তাদের কত পর্যটক আসছে না, পর্যটন কেন্দ্র হয়ে ওটা একটা এমন জায়গায় চলে গেছিলো, বাইরে এত লোক আসছিল, সেই জায়গাটা আজকেও দেখলাম তারা ক্ষতির মুখে পড়েছে, কিন্তু ওরা চায় না। তো কিছু দল আছে যারা উগ্রপন্থী বা সমাজের নিকৃষ্ট বলবো, তারা এইসবগুলো করে। তার জন্য প্রশাসন এই মুর্শিদাবাদ কেসেও অনেকগুলোকে আটক করেছে, যারা খুন করেছিল তাদেরও আটক করেছে। এখন এটাও জানি না কাশ্মীরেরটা কবে করবে, কিন্তু হয়তো করবে। যাই হোক, তো এইটা নিয়ে রাজনীতি তো চলবেই। বিজেপি একটা, এটা তো আমি বুঝতে পারলাম আপনি কি বলতে চাইছেন। আমি যেটা বলছিলাম আপনাকে, যে আমি এর আগের প্রশ্নটি যেটা আপনাকে করলাম, এই ধর্মের ব্যাপারটা, যেটা তৃণমূল একটা বক্তব্য ফেলেছিল এই ব্যানার নিয়ে চণ্ডীদাসে দুর্গাপুরে ঘটেছিল, কিন্তু আমরা দেখলাম এই রিসেন্ট দেখলাম দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হলো, সেখানে সাক্ষাৎ আমাদের মমতা ব্যানার্জি সেখানে ছিলেন, সেখানে দিলীপ ঘোষ গিয়েছিলেন, কিন্তু তাকে নিয়ে কিন্তু দেখুন এই একই ব্যাপারটা কিন্তু সেখানে ঘটলো, সেখানে কিন্তু ধর্ম নিয়ে তারা বলেছে, এখানে কিন্তু তৃণমূল আবার বলেছে। এখানে বিজেপির পক্ষ থেকে একটা দেখুন ইনভাইট করেছে আমাকে, আমি রাজনীতি করি না, বিজেপি কিন্তু আবার সেই জিনিসটাই করলো, কিন্তু কিছুদিন আগে তারা তৃণমূলের নামে ওই কথাটাই বলছিল যে তারা ধর্ম নিয়ে এটা করছে ওটা করছে, কিন্তু আজকে দেখা যাচ্ছে বিজেপি আবার সেটা করছে। কিন্তু বিজেপির সবাই কিন্তু বলেনি, সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি বলেনি, তো কেউ কেউ হয়তো বলেছে অর্জুন সিং। আজকে কিন্তু এই বিষয়টা নিয়ে আজকে দিলীপ ঘোষ আবার বলেছেন যে অর্জুন সিং লালার কাছ থেকে, যে লালা ওয়ান্টেড, তার কাছ থেকে কয়েক লাখ টাকা নিত, রাজু ঝাঁকে উনি দলে নিয়ে এসেছিলেন, আমি অনেককে ন্যাংটা করে দেবো, এই যে বলছেন। এবং ব্যাপারটা হচ্ছে উনি একটা কথা ঠিক বলেছেন, আমাকে কেউ ইনভাইট করলে কারো মেয়ের বিয়েতে সেখানে কেউ যেতে পারবো না, সে রাজনীতি করলেও, তো সেটা তো তাকে নিমন্ত্রণ করেছে, সে যেতেই পারে। যেমন যেটা প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মুখ্যমন্ত্রীর বাড়িতে এসেছিলেন, তার মাকে প্রণাম করেছিলেন। এই আমাদের প্রধানমন্ত্রী, সেও তো পাকিস্তানে গেছিল, তো এই ইনভাইট করলে যেতেই পারে। তার এটার সাথে রাজনীতির রং মিলানোটা ঠিক হয়নি। যারাও করেছে তাদের মতামত তারা বলেছে, এবং তার পাল্টা এখন দিলীপ ঘোষ এগুলো নিয়ে বলছেন যে আজকে এরকমটা কেন, মানে নিশ্চয়ই দিলীপ ঘোষও এরকম ভেবেছিল যে আমি যদি এরকম একটা কিছু করি তাহলে আমার নামও নিশ্চয়ই পাল্টা এরকম একটা ঘটনা, তাহলে এটা কি কোনো একটা ভাবনা নিয়ে কাজটা করা ছিল? না না, দিলীপ ঘোষ বলতে চাই, আমি জানি না এটা, তো দিলীপ ঘোষ বলছে অনেকে ভেবেছিল হয়তো তৃণমূলে উনি চলে গেলেন বা চলে যাবেন, এটা উনি বললেন বারবার, এটা ভাবনার কথা নয়। দিলীপ ঘোষ দুর্গাপুরে বহুবার এসছে, এমনি সংঘ পরিচালক, আমি দেখেছি উনি দুর্গাপুরে সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছেন। তো তিনি যে পার্টি থেকে অন্য পার্টিতে যাবেন সেটা কিন্তু একবারও বলেনি, বা মুখ্যমন্ত্রী বা তৃণমূল পার্টিও বলেনি যে সে ও বলেছে আমাদের যে তৃণমূলে চলে আসবে, এটা কেউ বলেনি। কিন্তু এটা বিজেপির একটা অংশ, তারা তার বিরোধী, মানে এখানেও তো লবি কাজ করে, এর গ্রুপ একটা, কি শুভেন্দু অধিকারী গ্রুপ একটা, কখনো বলছে দিলীপ ঘোষের গ্রুপ একটা, হয়তো আমাদের রাজ্য সভাপতি যে আছে বিজেপি সেও গ্রুপ একটা, এই যে গ্রুপ কাজ করে, তো এই গ্রুপ কাজ করার ফলে হয়তো এরা বলেছে, কিন্তু সেটা আজকেও বলে দিয়েছে না আমি এরকম কোনো সিদ্ধান্ত নিইনি বা আমি যাব কোনোদিনই বলিনি। আর আমাকে যারা এরকম বলছে তাদের, তাহলে আমি তাদের ব্যাপারটা বলে দেবো। যেমন অর্জুন সিং কখনো বিজেপি কখনো তৃণমূল, শুভেন্দু আগে তৃণমূল, এই শুভেন্দু অধিকারী ওই যে জায়গাটায় আজকে 20 একর জায়গার উপরে যে দীঘার মন্দিরটা হচ্ছে, আমি মন্দির হওয়ার সময় দেখে এসেছিলাম, সেই জায়গাটায় তখন ওই কাগজ পেপার যখন দেখা হয় তখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন, তাহলে তখন তো তিনি ছিলেন। আজকে দীঘার মন্দিরটা হলো, সেটা নিয়ে বিতর্ক করে তার লাভ নেই। আমি তখন ছিলাম, তখন বললাম ভালো, এখন আমি চলে এলাম অন্য পার্টিতে, খারাপ। এটা তার মানে তুমি নিজের স্বার্থে বলছো। এখন দিলীপ ঘোষ গেছে বলে অনেকের হয়তো খারাপ লেগেছে, কিন্তু ওকে নিমন্ত্রণ করে যাবে না কেন? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি, দেখুন দুর্গাপুরে আমরা যে দেখছি এই যে রাজনীতির যে একটা আকচি লেগে আছে, তো এটার ক্ষেত্রে কি কোথাও না কোথাও আমাদের উন্নয়ন শিল্পটা থমকে আছে বা দেবে যাচ্ছে, এটা কি মনে হচ্ছে আপনার, কি বলতে পারেন? এটাই কি মূল কারণ? না, উন্নয়ন করতে গেলে দেখুন, আগে প্রথমে যে কেউ ইনভেস্ট করতে গেলে সে এখানে রাজনীতিতে একটা দেখবেই, প্রশাসনের কতটা কি আছে দেখবে, কতটা হেল্প করতে পারবে, সহযোগিতা কতটা পাবে, প্রশাসনের সহযোগিতাটা মেন,
সেগুলো তো আছেই, সেগুলো দেখবে, কিন্তু অরাজকতা একটা চললে, একটা সুস্থ যদি প্রশাসন না চলে, তাহলে কেউ ইনভেস্ট করতে আসবে না। তো এই যে আমি চাইবো, আমি কেন, অনেকেই হয়তো চাইছেন দুর্গাপুরের পৌরসভা নির্বাচনটা, আমাদের সাথে আরও কয়েকটা জেলাও রয়েছে এরকম, নির্বাচনটা হলে কি এটাতে শুধু রাজ্যের এবং সেন্ট্রালের তো টাকা আসে যেটা উন্নয়নের কাজে লাগে, তো সেসব জন্য একটা সুস্থ যদি প্রশাসন গড়ে ওঠে পৌরসভার নির্বাচনের মাধ্যমে, তাহলে হয়তো এরও অনেকে আসতে পারে, এইসব দেখে না এখানে এতদিন তো যা ছিল ছিল, এখন আবার একটা জায়গায় ফিরে এসছে। সেই জায়গাটা আর জানি না কবে আসবে, কি হবে, সামনে তো নির্বাচন চলে আসছে বিধানসভার, তার আগে হবে কিনা তাও জানা, মাঝে শোনা গেছিল হবে, কিন্তু জানি না কবে হবে। মানে রণদা, তুমি কি বলতে চাইছো, মানে সুস্থ প্রশাসন কি দুর্গাপুরে চলছে না, মানে তুমি কি মেন এটাই বলতে চাইছো? সুস্থ প্রশাসন বলতে নয়, ব্যাপারটা হচ্ছে যে কোনো ইনভেস্টর অন্য রাজ্য থেকে যদি আসে, সে আগে এসে দেখবে এখানটায়, যে দেখবে এসে দেখবে পৌরসভা এখানে নেই, পৌরসভার একটা বোর্ড চালাচ্ছে, এরপরে এখানে ডিএম এসডিও তারা তো আছেই, সব কিছু ঠিক আছে, রাজনীতির যদি বারবার বাতাবরণ এখানে শুরু হয়, সংঘর্ষ, ঝামেলা, বন্ধ, পথ অবরোধ, এইসব যদি দেখে মানুষ, কেউ চাইবে না এখানে ইনভেস্ট করতে। সে দেখবে প্রায় এখানে ঝামেলা চলছে, পথ অবরোধ হচ্ছে, মিছিল মিটিং চলছে, তো সে তো একটা আতঙ্ক বোধ করবে। এবং আমি যদি একটা ইনভেস্ট করতে গিয়ে দেখা যায় আমার ওখানে, যখনই আমি খুঁটি গাড়তে যাচ্ছি বা মাটি কাটতে যাচ্ছি, সেখানে এসে বলছে আমাকে কিছু লোক নিতে হবে, বা আমার মতো কথা, আমার কিছু কর্মী নিতে হবে, তিনি বলছে আমি স্কিল ওয়ার্কার ছাড়া নেব না, বলছে কেন হবে না, এরকম বিভিন্ন ব্যাপারগুলো আছে। সেইগুলো যেহেতু দুর্গাপুরের একটা দুটো দিক চলছে, যেমন এখানে অজয় নদী আর একটা আছে দামোদর নদী, আমাদের দুর্গাপুরে একজন হচ্ছে, আমি বলবো দামোদর হচ্ছে এখন লক্ষণ ঘোষাল বিজেপির, আর একদিকে অজয় নদী তৃণমূল, মানে পূর্ব পশ্চিম। তো এই যে একটা ব্যাপার রয়েছে, তো সব মিলিয়ে মানুষ যে কিছু একটা ইনভেস্ট করার আগে একটা চিন্তা করে যে পরবর্তীকালে কোনো অসুবিধায় পড়তে হবে না, তো সেটা একটা আতঙ্ক কাজ করে। তাই জন্য কি দামোদরের অবস্থা কি এতটা খারাপ, মানে এই মুহূর্তে আপনি কি বলতে চাইছেন? না, দামোদরের তো একটা বিকল্প রাস্তা করছে, দামোদরের ড্রেজিংটা হয়নি, এটা যখন মাঝে গেটগুলো বন্ধ করে খারাপ হয়ে গেছিলো, ভেঙে গেল, যখন ঠিক করলো তখন তো ড্রেজিং করার জন্য জায়গা, এত বালি তুলে কোথায় ফেলবে, সেটাও একটা। এবং এটা শুধু রাজ্য সরকার আর এটা সেন্ট্রাল যৌথভাবেই করতে হবে, একা তো সম্ভব নয়। তবে আমাকে উমা ভারতী একবার, যে জলসম্পদ মন্ত্রী ছিলেন সেন্ট্রালের, উনি বলেছিলেন যে না, আমাকে এখনও এই বিষয়ে, এই ড্রেজিং করার ব্যাপারে এখনও বলেননি, আমাকে কোনো চিঠি দেননি বা প্রজেক্ট জমা দেননি। এটা আমার এখন তো উনি বোধহয় নেই, আছে জানি না, মনে হয় না, এটা আগের লোকসভায় এসেছিলেন তখন বলেছিলেন, গত লোকসভাতে। তো এখন সেই জায়গাটা তো আটকে রয়েছেই। তো সব মিলিয়ে আমার মনে হয় যে রাজ্যের সাথে কেন্দ্রের যদি তাল মিল ঠিক না থাকে, তা সেখানে উন্নয়ন থমকে যায়। কিন্তু আমরা যেরকম দেখছিলাম যে আমাদেরকে কিন্তু পথশ্রী একটা প্রকল্পর একটা আশ্বাস দিয়েছিল যে দুর্গাপুর শহরে একটা পথশ্রী প্রকল্প, সেটাকে ঠিকঠাকভাবে পর্যালোচনা করা হবে, কিন্তু কোথাও না কোথাও সেটা আশ্বাস দেওয়াতেই রয়ে গেছে, সেটা কিন্তু কাজের কাজ কোথাও হয়নি। এটা কি মনে, মানে ওই এটা জমি জটের জন্য কি মেন কারণ? না, এখনো জানি না এটা পুরোপুরি যে কতটা কোন জায়গায় আটকে আছে, প্রশাসনিক বা কোনো কাগজের পেপারসে ওয়ার্কসে কোথাও ফল্ট আছে। সে তো ইন্টারন্যাশনাল বাস স্ট্যান্ডে হওয়ার কথা ছিল, এখনও তো হলো না। গান্ধী মোড়ের ওখানে পেরিয়ে যেটা একটা হওয়ার কথা ছিল, সেটা তো এখনো হয়নি। ডিভিসি মোড়ে, গান্ধী মোড় বলছি, ডিভিসি মোড়ে, সেটাও হয়নি। তো হবে, এখন কবে হবে জানি না, হবে কিন্তু এটাই শোনা যায় আর কি। আমরা তো শিলান্যাস হয়, কিন্তু কবে হয় তার ড্রয়িং হয়, আমাদেরকে নিয়ে প্রেস কনফারেন্স হয়, কিন্তু কবে হবে সেটা জানি না। এখন তো পুরোপুরি বাস স্ট্যান্ডটাই গড়ে উঠলো না আমাদের সিটি সেন্টারের। আর কিছুদিন আগে এই দিকটা হলো, পরে দেখতে ওই দিকটা হচ্ছে, আবার কখনো হচ্ছে, কখনো বন্ধ হয়ে, কোনোটাই যে পুরোপুরি একটা হয়ে গেল, পুরোপুরি কমপ্লিট দেখতে পেলাম, সেটা আর হলো না। তো এইগুলো চলছেই, আর জানি না কবে এগুলো সমস্যার সমাধান হবে। এতে দুর্গাপুরের একটা আগের মতন যদি ফিরে আসতে হয়, আমি বলবো সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে, এটা সবারই স্বার্থে, দুর্গাপুরের স্বার্থে। কিন্তু রণদা, মানে আমি বলতে চাইছি যেটা তোমাকে, যে দুর্গাপুরের প্রশাসনের এতটা খামখেয়ালিপনা কেন? যে ড্রেন অসুবিধা হচ্ছে, জলের সমস্যা হচ্ছে, মানে টাকা কি খুবই খরচ হয়ে যাচ্ছে এগুলোতে করতে? মানে না, জলের অসুবিধা এখন হলে বা এই পৌরসভার জল বা এগুলো এখন না, এখন সিস্টেম হয়ে গেছে পৌরসভার টাকা জমা দিলে, যেটা ওদের সিস্টেমে যেটা আছে। কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু আমরা নালাকলারে দেখেই আসি প্রশাসনের, এটার কি বলবে তুমি?
না না, অনেক ক্ষেত্রে হয়, আর হয় না বলছি না। ড্রেনের কোথাও যদি খারাপ থাকে সেগুলো প্রশাসনের যারা বোর্ডকে তাদের যদি ফোন করে জানায় বা অভিযোগ জানায়, তারপরে হয়। আচ্ছা, আমরা দেখে নেব আমাদের সঙ্গে নিশ্চয়ই কেউ আছে ফোনে। নমস্কার, এক্সপ্রেস নিউজ থেকে বলছি সঞ্জীব। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি শ্যামপুর থেকে বলছি, দুর্গাপুরে। আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন? আপনার সাউন্ডটা খুব কমে আসছে। আমি অমিত দাস বলছি, দুর্গাপুর শ্যামপুর থেকে। আচ্ছা বলুন, কি প্রশ্ন নিয়ে এসেছেন আপনি? আচ্ছা, আপনারা এখানে যে আলোচনা করছেন দেখা গেছে চিত্রটা। আচ্ছা, আপনার সাউন্ডটা কিন্তু খুব কমে আসে দাদা। আপনি শুনতে পাচ্ছেন? টিভির এটা ভলিউমটা কম করতে হবে ওনাকে। বলছি এরকম কিছু 2008 সালে দেখা গেছে রাস্তার দুর্গাপুরের রাস্তার সমস্যা। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি এই যে চিত্রটা বসে আছে, এই সমস্যার সমাধান কি করে হবে? হ্যাঁ, আর 2008 সালে এই চিত্র দেখা পুকুরে, কিন্তু শিল্পাঞ্চলে ধরুন আমরা শিল্পাঞ্চলে বড় হয়েছি, আমরা দেখছি শিল্পাঞ্চলে শিল্প আছে। বেশ বেশ বেশ। রাস্তা থেকে শুরু করেছে শিল্প বন্ধ হয়েছে, শিল্পটা একটু চিত্র হচ্ছে আর দুটোটাই হয়। টোটালি কিন্তু থেকে একটু ছোট রূপান্তর কিন্তু কেউ নিব কেন? অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আমি আপনার প্রশ্নের উত্তর রণদার কাছ থেকে জেনে নেব। কি বলছেন? উনি জিজ্ঞেস করছে যে এই যে দুর্গাপুর এই শিল্পাঞ্চলে যে রাস্তার অবস্থা, এই যে লোকেদের বাড়িঘর সাইড থেকে তুলে দিচ্ছে, ফুটপাথ থেকে যারা অনেকে দোকান করে খেত তাদের দোকান তুলে দিয়ে রাস্তার উপরে, এই সমস্যার সমাধান তিনি বলছেন যেটা কারণ কি, আলটিমেটলি কি হবে? না এই না, জমি জটের ক্ষেত্রে বলছে, জলের সমস্যা, এটা কি হয়? না রাস্তা ফুটপাথের কোনো হাল নেই। যেগুলো দোকানপাট যেগুলো ভাঙা হলো, যেগুলো অবৈধভাবে, মানে প্রশাসনের খামখেয়ালিপনা উনি বলতে চাইছেন। না অবৈধভাবে নির্মাণ করার, সেটা আমার মতে বলে যে ঠিক আছে, দোকানপাট অবৈধভাবে করেছে, হ্যাঁ। সেটা ভেঙে দিল, রাস্তা হবে বা উন্নয়ন কিছু হবে, কিন্তু তার বিকল্প ব্যবস্থাও দরকার। একদমই তাই। এটা আমি কথা বলেছিলাম, তারা বলেছিল যে অন্যান্য জেলাতে আছে, ধরুন এক নাগারে যে সিটি সেন্টারে এক গাদা দোকান ভেঙে দেওয়া হলো, তো বিকল্প একটা জায়গায় এক সেটের তলায় সবাইকে করে দেওয়া হলো। এটা অন্য জায়গায় আছে, আমি কৃষ্ণনগরে দেখেছি। তো এরকম দরকার, হঠাৎ করে কেউ কিছুই তো নেই, সে একটা কোনো দোকান করে তার রুজি রোজগার চালাচ্ছে, হঠাৎ করে যদি ভেঙে দেওয়া হয়, তাকে তো একটা বিকল্প ব্যবস্থা না করলে সে সম্ভব নয়। যেমন ডিটিপিএসে দেখতে পাচ্ছি অনেকটা সম্প্রসারণের জন্য প্রচুর ভেঙে দিয়ে আছে ঘর, তো সেই তারা নোংরখানা খুলেছে, খিচুড়ি খাওয়াচ্ছে কখনো দেখলাম। তো তারা কোথায় যাবে? তাদের বিকল্প কিছু তো একটা দরকার। আমি বলছি না যে অবৈধভাবে বসে যাও, বসে গেছে এত বছর ধরে, কেউ কেউ বলছে আমি 20 বছর ধরে বসে আছি এখানে, 30 বছর ধরে, সেটা কথা নয়। তখন 30 বছর জোগাড়, সেই সময় হয়তো আমার দরকার পড়েনি, এখন আমার দরকার, জায়গা আমাকে ফিরিয়ে দিতে হবে। তুমি 30 বছর বসেছিলে বলে তোমার হয়ে গেল সেটা নয়, আমার এখন দরকার, কিন্তু আমাকে বিকল্প একটা ব্যবস্থা করে দিতে হবে। একদমই তাই। এই যে রণদা, এই উচ্ছেদের এই যে যেটা দেখছিলাম আমরা কদিন ধরে, তো খুব প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে এখন বন্ধ হয়ে গেল কেন? মানে এটা কি বলতে চাই? এটা জানি না, একটা আমি শুনছিলাম, আমি জানি না সত্যি কিনা মিথ্যে, একটা স্টে অর্ডার আছে হয়তো হাইকোর্টের, কেউ বলেছে, এটা আমি পারফেক্ট বলছি না, শোনা কথা। তো যাই হোক, সেটা আমি বলবো যে যত দোকান উন্নয়নের জন্য ভাঙা হচ্ছে, তাদের বিকল্প ব্যবস্থা না করে, আমি হঠাৎ করে সে ভেঙে দিলাম, বিকল্প ব্যবস্থা না করে ভাঙার ওজনে সে যাবে কোথায়? এখানে তো আর বিকল্প কোনো কাজের সুযোগ নেই। যারা সেখানে ছিল তারা তো ওখানে কিছু করে খাচ্ছে। হ্যাঁ, ওটাই, তারা 100 বার। তার বিকল্পটা হবে কি করে? আমি এখানে একটা দোকান করে খাচ্ছি, আমি মানুষগুলো ছিল তাদের প্রশ্ন তো একটাই প্রশ্ন, যে আমরা এখানে করে খাচ্ছি। নিশ্চয়ই। তো এবারে ওরা যে এই উচ্ছেদের কারণে তারা সেখানে সেই দোকানটা করতে পারছে না, ফলে তাদের সংসার চলছে না, এখানে উন্নয়নটা কোথায় গেল? না, এটাও তো একটা বলবো যে এটাও যারা হকার, তারা এটার উপরে রুজি রোজগার, তা সেটাও বলতে গেলে শুধু উন্নয়নটা আমি কোনো একটা বড় শপিং মল হলো সেটা হবে না, ওখানে কিছু লোক কাজ করে, কিন্তু হকারি করে তো প্রচুর লোক মানুষ করে খাচ্ছে। তো তাদের বিকল্প, আমি বলবো বিকল্প ব্যবস্থা না করে উন্নয়নের দিকে না এগোনোই ভালো। কিন্তু বিকল্প একটা উন্নয়ন তো হবে, নিশ্চয়ই উন্নয়ন করবে। সবসময় তো বিকল্প ব্যবস্থা যে করতে হবে বা করা বা ধরাটা সম্ভব, এটা তো নয়। না, আমার একটা 1-2 জন নয়, বৃহৎ যখন হচ্ছে, ধরুন 1000 দোকান যদি ভেঙে যায়। আচ্ছা, আপনার উত্তর শুনবো, তার আগে আমাদের সঙ্গে কেউ ফোনে আছে, আমি তাদেরকে একটু জুড়ে নেব। নমস্কার, কেমন আছেন? কোথা থেকে বলছেন? ভালো আছি, নমস্কার। আমি পিন্টু লাহা বলছি, করিগুড়ি থেকে। কি নাম আপনার? পিন্টু লাহা, করিগুড়ি থেকে।
আচ্ছা বলুন কি প্রশ্ন নিয়ে এসছেন আপনি? আমি বলছি আজও পর্যন্ত তো 2008 সালের সিঙ্গুর দেখা গেছে, সেখানেও আজকে শিল্প হবে ওই নিয়ে আলোচনা চলছে। দাদা আপনার সাউন্ডটা খুব কেটে কেটে আসছে, আপনি একটু বেরিয়ে কথা বলুন। শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ বলুন কি বলছেন? হ্যাঁ বললাম 2008 সাল থেকে তো সিঙ্গুরেও একই ঘটনা ঘটা গেছে, তো সেখান থেকে আমাদের এগোতে পারছেন সেই একই চিত্র দুর্গাপুরে, ঠিক আছে? যে 2011 সাল থেকে শুরু হয়ে যা যা কলকারখানা বন্ধ হয়েছে, একটা কলকারখানা খোলেনি, বরঞ্চ যে কটা খুলেছে সেটা বন্ধের বলছে। এটার বিকল্প কি হচ্ছে যে দুর্গাপুর কি ধীরে ধীরে শ্মশানে পরিণত হচ্ছে? আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আমি আপনাদের উত্তর রণদাকে বলি এবং সেটার আপনার যে উত্তর আছে সেটা আমি আপনাকে দেওয়ার চেষ্টা করছি। উনি বলছেন এই যে উচ্ছেদ হচ্ছে, তো এবারে যারা ওখানে বসেছিলেন, যারা বসে তারা দোকান করছিলেন এবং সংসার চালাচ্ছিলেন, এবার তারা যদি না উঠতে চাইতো তাহলে উন্নয়নটা কত ঠিক হতো? তাহলে তো ধরুন উচ্ছেদ করতেও পারতো না, ঠিক আছে? এবার যদি উচ্ছেদ না করতো তাহলে বড় বড় রাস্তা হোক, সেখানে ফ্ল্যাট হোক, যাই হোক, সেটা তো হতো না। তখন উন্নয়নটা কোথায় যেত? বেসিক্যালি তারা যদি না উঠতো তাহলে কি হতো, ওটা বলতে চাইছি। না এটাও ঠিক না। আমি একটা কথা বলি যে এক ছাদের তলায় না এলে, ধরো আমি একটা অবৈধ জায়গা বা সরকারি জায়গায় বসে কেউ 700 স্কোয়ার ফিট, কেউ 1000 স্কোয়ার ফিট, কেউ 200 স্কোয়ার ফিটে দোকান করেছে, তো বা সেখানে ইলেকট্রিসিটিটা আমি হুকিং করে টেন নিলাম, সেটাও ঠিক নয়। আমার কথা হচ্ছে তুমি করে নিশ্চয়ই দোকান করে খাচ্ছ, ঠিক আছে, তাকে সরকারি একটা যেটা নিয়ম মেনে, একটা যে সরকারিভাবে ট্যাক্স দিয়ে লাইটের ইয়ে দিয়ে জায়গা কিনে একটা দোকান করছে, সেটাও একটা দোকান ব্যবসাদার। আবার যে এমনি ফুটপাতে করছে সেও ব্যবসা, হয়তো বড় একটা ছোট, কিন্তু তাকেও সেই সরকারি নিয়মটা মানতে হবে, তাকে ট্যাক্সটা দিতে হবে, তার ইলেকট্রিসিটিটা দিতে হবে। এই বলে এই নয় যে আমি ফুকুট টোটালটাই সবটা ইনকাম করব, কিছুই দেবো না, আর জায়গাটাও ফকুটিয়া। তো এটা বলবো আমি, এটা যেটা আমি বলেছিলাম চেয়ারম্যান সাহেবকেও বলেছিলাম যে যারা এই দোকান করেছেন উনি বলেন না আমরা সবাইকেই দোকান দেব, আমাকে একটা কথা বলেছিলেন যে সবাইকেই দোকান দেবো। তবে সেটা এখন জানি না কোথায় জায়গারও তো অনেক দোকান এখানে, এখানে প্রচুর জায়গা নেই সিটি সেন্টারে, তবে কোথায় দেবে জানি না। তবে জায়গা উনি বলেছিলেন হ্যাঁ নিশ্চয়ই সবাইকেই দোকান দেওয়া হবে, করে দেওয়া হবে, কিন্তু একটা সিস্টেমে আসতে হবে। আমি একটা বড় দোকান, ও একটা 500 স্কোয়ার ফিট, কেউ 1000 স্কোয়ার, এরকম করা যাবে না, একটা সিস্টেমে আসতে হবে। হবে, সবাই পাবে, এটা আমরা জেনেছি যে সবাইকে যে উচ্ছেদ করে একদম কিছু করতে পারবো না সেটা না, এটা সময় লাগছে, হবে। আচ্ছা রণদা আপনি একটা দেখুন, এই একটা চিত্র কিন্তু একইভাবে, এই যে দুর্গাপুরের চিত্র আজকে আপনি দেখছেন, এই কলার কিন্তু এই প্রশ্নটাই করেছিল যে এখন আমাদের বর্তমানে দুর্গাপুরে তুমি যে চিত্র দেখতে পাচ্ছ, এই যে উচ্ছেদ নিয়ে যে ঘটনাটা হয়েছে, সিঙ্গুরেও কিন্তু এই একই জিনিসটা, একই চিত্রটা দেখা দিয়েছিল যে সেখানে শিল্প হবে, সেখানে ছেলেমেয়েরা চাকরি পাবে, সিঙ্গুরের ছেলেমেয়েরা সেখানে চাকরি করবে, কিন্তু কোথাও না কোথাও আশ্বাস দিয়ে কিন্তু সেই কাজটা হয়নি। এখানেও যদি সেই উন্নয়ন, কি ওই একই চিত্র তুমি দেখতে পাচ্ছ? না না, একই চিত্র বলতে সিঙ্গুরেরটা তো একটা বড় আন্দোলন হয়েছিল, এখন তো কিছুই হয়নি, যাই হোক ওখানে। তো এখন দুর্গাপুরেও যদি যেগুলো বলেছে উন্নয়নটা যদি হয়, রাস্তাঘাটের থেকে আরম্ভ করে এই একটা ইন্টারন্যাশনাল বাস স্ট্যান্ড, বিভিন্ন জিনিস যেগুলোর উপরে কেন্দ্র করে মামলা বাজারটাকে নতুন করে তৈরি হবে, রাস্তা ছাড়তে হবে, যদি সবটাই যদি কিছুই না হয় তখন মানুষ আন্দোলনে যাবে, তখন বৃহৎ আন্দোলনে যাবে, ইলেকশনের আগেই হয়ে যেতে। কিন্তু যদি উন্নয়ন হয়ে যায়, যা প্রতিশ্রুতি দিয়েছে তাদের মতো কাজ হলো, এবং যাদের এই যে দোকান চলে যাবে বা ভেঙে যাচ্ছে তাদেরকে কোথাও বসার ব্যবস্থাগুলো দোকান করা, তাহলে মিটে যাবে। যদি না হয় তাহলে তো তখন সমস্যা বাড়বে, কমবে না। এটা সব জায়গায় হয়ে এসছে, এখানেও হবে। কিন্তু আমরা কিন্তু সেই একই চিত্র কোথাও না কোথাও আমাদের মনের মধ্যে খটকা দিচ্ছে, কি সেটা কি একই জিনিসটাই কি দুর্গাপুরে আমরা দেখতে পারবো? মানে হ্যাঁ, মানুষ তো একটা ভাবে এটা যে বিগত দিনে দেখে এসছে কোথাও কোথাও, সব জায়গায় ক্ষেত্রে নয়, তো সেটা একটা হতেই পারে। তো মানুষের একটা স্বপ্ন বা আশা ছিল, সেটা না পূরণ হলে সেটা তো নানা রকম জিনিস ভাবতে পারে। তবে দুর্গাপুরে জানি না কতটা কি হবে, তবে এখন যে কাজগুলো চলছে, এখন হয়তো বর্ষার জন্য হয়তো আটকে থাকবে। তবে দোকানের সমস্যাটা আমি জানি, আমরা যেটা জেনেছি যে দোকান সবাইকেই করে দেওয়া হবে। যারা এই তো একটা দেখা যাচ্ছে জংশন মলের সামনে এবার অকশন হলো, কতগুলো দোকান এখনও পড়ে আছে, সেই দোকান খোলেনি, বিভিন্ন জন অকশন হয়েছিল, রেট দিয়েছিল, প্রচুর দোকান কয়েকটা খুলেছে, বাকি ঠিক জংশনের উল্টো দিকে।
তো সেই সিস্টেম, এটাও একটা কথা যে আপনি সামান্য একটা ফুটপাতের দোকান, তাকে যদি 10-12 লাখ টাকার একটা দোকান কিনতে বলে, সে সম্ভব নয়। সেটাও দেখতে হবে প্রশাসনকে, রুলিং পার্টি যারা রয়েছেন নেতৃত্বে, দায়িত্বে যারা রয়েছেন। কেন একটা লোক চায়ের দোকান বা ফুটপাতে ছোটোখাটো একটা কিছু দোকান করে, সে 10-12 লাখ টাকা বা 15 লাখ টাকা বা 20 লাখ টাকা যদি দাম হয়, সেটা নিতে পারবে না। আচ্ছা, সেটা সম্ভবই নয়, এটা আমাকে অনেকে বলেছে। যে লেলা খেলায় যে প্রচন্ড অর্থ বরাদ্দ হয়ে যাচ্ছে প্রশাসনের, তাই জন্যই কি আজকে এই শিল্পনগরীতে এই অবস্থায়, প্রশাসনের এই খামখেয়ালিপনা রাস্তার দিকে, জলের দিকে, নানান দিকে, কি বলবেন? না, মেলা খেলা ঢুকে যাচ্ছে কোথাও না কোথাও দুর্গাপুর শিল্পাঞ্চলে। না, আমরা তো মেলা খেলার ব্যাপারটা আলাদা, যেটা ওটা সরকারি প্রজেক্টের হচ্ছে। এই যে আমাদের এখানে একটা হাট বসে, হাট বসে, কিছু মানুষ উপকৃত, সরকার তাদেরকে টাকা দেয়, তাদের বাস ভাড়া দেয়, তাদের থাকার ব্যবস্থা করে, যারা সামগ্রী নিয়ে মানে নিজেদের হস্তশিল্প নিয়ে ওখানে বসে, তাদেরকে একটা সরকারি হেল্প হয়, তার জন্যই বসে। বিক্রি না হলেও তারা একটা পয়সা মোটামুটি খরচাটা উঠে যায়। এবারে মানুষ যায়, অনেকে কেনে না, সেটা আলাদা কথা। কিন্তু সরকারি যে কোনো জিনিস ঠিকমতো, আমি যদি একটা প্রজেক্ট করবো, সেই প্রজেক্টটা করতে গেলে তার যতগুলো নিয়ম কানুন, ধরো একটা প্রজেক্ট করতে গেলে তার গ্রিন লাইসেন্স যেটা দরকার, পলিউশন থেকে আছেই, ল্যান্ডটা, এই যে ধাপে ধাপে যেগুলো পারমিশন করে আসতে হয়, সেটা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত কোনো প্রজেক্টই হবে না। সেটা যদি মাঝ রাস্তায় আটকে যায়, সেই জমি জটি বলো বা অন্য ক্ষেত্রেই হোক, তাহলে উন্নয়ন হবে কি করে? সেই প্রজেক্টটা হবে না। তুমি একটা আমাকে কথা বলো, আজকে যদি আমি রাস্তার ধারে একটা চায়ের দোকান খুলে বসি, তার দায় কি প্রশাসনের? কি বলো? চায়ের দোকান খুললে বসতে পারো, সেটা যদি প্রশাসনের বা সাধারণ মানুষের অসুবিধা না হয়। আমি কারো বাড়ির সামনে একটা খুলে দিলাম, সে বেরোতে পারছে না, সেক্ষেত্রে হবে রাস্তার ধারেও করে দিলাম। রাস্তার ধারে করলে কি হয়, আমরা দেখেছি অনেক সময় খবর করতে গিয়ে, রাস্তার গায়ে একটা দোকান, এবার একটা ব্রেক ফেল করে কোনো গাড়ি হতেই পারে না, কোনো বাড়ির সামনে না, ধরুন আমি কোনো অকুপাই জায়গায় বসছি, এবারে সেখানে কেউ আসছে এবং বলছে আমাকে উঠে যেতে, সেই জায়গাটা আমি উচ্ছেদ করবো, সেখানে তখন আমি কি বলবো? না, উচ্ছেদ করার আগে তো একটা নোটিশ দেওয়া, সেখানে কি উন্নয়ন হবে? না, সেখানে নোটিশ দেওয়া হচ্ছে, মানে কি, সেখানে তার আগে তাকে একটা নোটিশ দেবে, তাকে বলা হবে এখানে রাস্তা সম্প্রসারণ হবে বা এখানে এই প্রজেক্টটা হবে, এটা সরকারি জায়গা, সেটা আগে তাকে জানানো হয়। উন্নয়নের জন্য আমাকে এটা করতে বলছে, কিন্তু তাকে আগের থেকে জানানো হয় যে রাতারাতি দায়টা তো প্রশাসনকে নিতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই 100বার এটা, সেটা তো নেবেই, কেন নেবে না? তবে আরেকটা, আমি উড়িষ্যায় দেখে এলাম, ভুবনেশ্বরে, আমাদের এখানে দুর্গাপুরে, ওইখানে রাস্তা থেকে 16 ফিট দূরে দোকান, 16 ফিট দূরে। আমাদের যে গায়ে একদম রাস্তার পাশেই দোকান করতে হবে, নাহলে চলবে না, কিন্তু না, ওটা ওখানে দেখলাম ওই সিস্টেম নেই, ওখানে টোটাল 16 ফিট 20 ফিট দূরে দোকান। কোথাকার কথা বলছেন আপনি? ভুবনেশ্বরে। আচ্ছা। কিন্তু আমাদের এই দুর্গাপুরে একটা, এই দুর্গাপুরটা সারা ভারতবর্ষে একটা নাম আছে, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট দুর্গাপুর, হ্যাঁ, সেইখানে আমার রাস্তার ধারেই আমি কেন দোকান, ওই বাস স্ট্যান্ডে আমি দেখছি, বাস স্ট্যান্ডের গায়ে, বাস স্ট্যান্ডের মধ্যে দোকান কোথায়, যেখানে আমি মানুষ দাঁড়াবে, এটা কেন হবে? আমি ব্যবসা করব, নিশ্চয়ই আমি কিছু করব, আমি হয়তো দুস্থ, ঠিক আছে, তারপরে সাধারণ মানুষ বা সে কেন তার ইয়েটা নেবে, অসুবিধাটা নেবে, কেন করবে? যদি এইভাবেই চলতে থাকে, তাহলে আগামী ভবিষ্যৎ কি বা আগামী প্রজন্মের ভবিষ্যৎ কি তুমি বলে মনে করো? এইভাবে চলতে থাকলে কোনো লাভ হবে? আগামী ভবিষ্যৎ এইভাবেই চলবে, তার কাজের মান বাড়বে না, কাজের কাজ কিছু হবে না, না হবে না। এবং দুর্গাপুরে যদি ভালো শিল্প, ভালো শপিং মল, না আরও কিছু প্রজেক্ট, শুধু শিল্প কারখানায় বলা, কুটির শিল্প হোক, তবেই তো মানুষ কাজ পাবে এখানে। আর যদি এই যাতাকলে পড়ে থাকে জায়গা নিয়ে, এই শিল্পাঞ্চলে তো শিল্পটাই নেই, না কোথাও না কোথাও উদয় হয়ে শিল্প, তো আমার প্রশ্ন ওখানেই, শিল্পটা উদয় হয়ে যাচ্ছে, কি করবে? শিল্প এখানে আমি জানি না, এটা রাজ্য প্রশাসন থেকে, যদি রাজ্য সরকার, শুধু আমি রাজ্য সরকারকে দোষ দিলে হবে না, বিরোধী পক্ষ তাদেরও চাইবে যে আমাদের যেমন বলেছিল অনেক ইন্ডাস্ট্রি হবে, সেই ইন্ডাস্ট্রি করার জন্য তাদেরকেও ভিন্ন রাজ্য থেকে বা ইন্ডাস্ট্রি যারা করছে অন্যান্য রাজ্যে, তাদেরকে নিয়ে আসা, দেখানো। এখনও তো দেখলাম না যে দুর্গাপুরে কেউ ইন্ডাস্ট্রি নিয়ে এসছে, সেই ইন্ডাস্ট্রিটা কেউ বাধা দিয়েছে, হয়নি, এটা আমি এখনো দেখলাম না। দেখো রণদা, আমাদের কাছে সময় একদমই কম, সুতরাং একটা এমনই বিষয় ছিল, এটা চলতে থাকলে চলতেই থাকবে, এটা শেষ করার মানে বিষয় একটা ব্যাপার। সুতরাং 8টা প্রায় বেজে গেছে, শেষ করার সময় হয়ে এসছে। রণদাকে অনেক অনেক ধন্যবাদ বসার জন্য।
রণদা খুব সুন্দরভাবে আমার কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়েছে এবং অনেকের মনে অনেক কিছু প্রশ্ন ছিল সেগুলো নিশ্চয় তারা পেয়েছেন। সুতরাং ধন্যবাদ আরেকবার আপনাকে রণদা। এক্সপ্রেস অনলাইন এই মুহূর্তে আমরা শেষ করছি। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়। ধন্যবাদ, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।